দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানটিতে আমরা খবর নিয়ে আলোচনা করি, খবরের বিশ্লেষণ করি, খবরের পেছনে যে ধরনের ঘটনাগুলো থাকে সেগুলো নিয়ে কথা হয় এবং যে কোনো বিষয়ের ভবিষ্যৎ কতদূর কি হতে পারে সেটি নিয়ে কথা বলেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিরা। আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি এসেছেন। আমরা তাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। শুরুতেই আমার পাশেই আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে গতকাল 28 ফেব্রুয়ারি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আপনাকেও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনার শুরুতেই দুটি হুবহু বক্তব্য অর্থাৎ কোট আনকোট বক্তব্য দিয়ে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। আমি শুরুতেই ব্যারিস্টার মির হেলাল উদ্দিন আপনার কাছে যাব। গতকাল যেই বক্তব্যটি রেখেছেন এনসিপির আহ্বায়ক, তার একটি কোট আনকোট বক্তব্য আমি আপনাকে শোনাচ্ছি, আমি কোট করছি। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য, আনকোট। নাহিদ ইসলাম বলেছেন এই কথাটি। ব্যারিস্টার মির হেলাল উদ্দিন, সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন শীর্ষক এই ঘোষণাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার সম্মানিত সহ আলোচক সহ দর্শকদেরকে জানাচ্ছি রমজান মোবারক। প্রথমত আমি বলি, যে কোনো পার্টির একটা ফিলোসফিক্যাল বা আইডিওলজিক্যাল একটা স্ট্যান্ড থাকতেই পারে। এটা হয়তো ওনাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড ওনারা নিয়েছেন। তো এই স্ট্যান্ডটা একটা ধরেন যে দেশে যে কোনো প্রচলিত পার্টি ওনারা এখন আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আমাদের পার্টির একটা এজেন্ডা থাকতেই পারে, একটা ম্যানিফেস্টো থাকতেই পারে, কিন্তু এইটা আসলে কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো এটা নির্ভর করবে জনগণ আমাদের উপর কতটুকু আস্থা রাখছে বা আমাদের উপর কতটুকু ওনারা দায়িত্ব দিচ্ছেন। এখন ওনারা যেটা চাচ্ছেন গণপরিষদ, ওনারা যে রিপাবলিক করতে যাচ্ছেন, সেকেন্ড রিপাবলিক করতে যাচ্ছেন, তো ইটস দেয়ার ম্যানিফেস্টো। এটা নিয়ে ওনারা মাঠে যাবেন, মানুষজনকে বুঝাবেন। যে যদি আমি ওইভাবে রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু আমি বুঝি, প্রত্যন্ত অঞ্চলে যাবেন, পথে প্রান্তে যাবেন, মানুষ যদি এটাতে কনভিন্স হয় তাহলে পরবর্তীতে যখন নির্বাচন হবে সেটার প্রতিফলন আমরা দেখতে পারবো। তো আমি আসলে I'm not in favor of debating whether this is the right thing or the wrong thing. যে কোনো রাজনৈতিক দলের দেশ বিরোধী না হলে বা মানুষ বিরোধী না হলে, জনগণ বিরোধী না হলে যে কোনো তাদের প্রপোজাল থাকতেই পারে বা একটা ম্যানিফেস্টো থাকতেই পারে এবং সেটা অবশ্যই জনমত যাচাই হবে। ওনারাও নিশ্চয়ই এটা ফিল্ড সার্ভে করবেন বা করেছেন আমি জানি না, নিশ্চয়ই করবেন। যদি করে থাকেন তাহলে তো অবশ্যই করেছেন, তাহলে নিশ্চয়ই ওনাদের এখন যেহেতু একটা স্ট্রাকচার্ড মানে প্ল্যাটফর্মে ওনারা এসছেন। আগে তো হয়তো পলিটিক্যাল পার্টি ছিল না, এখন সেন্ট্রাল বডি হয়েছে, নিশ্চয়ই ওনারা আরও ডিসেন্ট্রালাইজ করবে, ওনাদের প্রান্তিক পর্যায়ে কিছু কাজকর্ম হবে, তখন ওনারা আরও বেশি মানুষের সাথে রিয়্যাক্ট করবে, রিয়াকশনে যাবে, ওনাদের পালস বুঝতে পারবে। আই থিঙ্ক ইটস এ গুড স্টার্টিং পয়েন্ট। দেখা যাক শেষ পর্যন্ত মানুষ ওনাদেরকে কী বলে, ওনারা মানুষের সাথে কীভাবে আদান প্রদান হয়, তারপরে এইটা শেষ পর্যন্ত এটা ওনাদের এজেন্ডা থাকে কিনা। জি, ব্যারিস্টার মির হেলাল উদ্দিন, আপনার কাছে আবার আমরা ফিরবো। আমি আবার জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, আপনাকেও ঠিক একইভাবে আরেকটি কোট আনকোট বক্তব্য আমি শোনাতে চাই, তারপর আপনার কাছে প্রশ্নে আসবো। শনিবার দুপুর অর্থাৎ আজ দুপুরেই রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি কোট করছি, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে, আনকোট। আমার প্রশ্নটি হচ্ছে, সেকেন্ড রিপাবলিক কখন হয়, গণপরিষদ কেন? এই বক্তব্য বা এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? জি ধন্যবাদ। আমি যারা দেখছেন তাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে, এবং নিউজ 24-কে। জি, উনি অনেক প্রাজ্ঞ একজন পলিটিশিয়ান। উনি বলেছেন যে কখন হওয়া দরকার আসলে সেকেন্ড রিপাবলিক, বা কোয়েশ্চেনটা কেন আসলো যে সেকেন্ড রিপাবলিক দরকার কেন বাংলাদেশে। তার মানে তাহলে ফার্স্ট রিপাবলিকটা কোনটা ছিল? তাহলে ফার্স্ট রিপাবলিক ছিল 71-এর পর গভর্নমেন্ট, রাইট? তো আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে 47-এ আমরা এই দেশের একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পাই নাই।
কারণ এই অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ধারণা, সেই রাষ্ট্র আমরা পাই নাই বা সেই স্বাধীনতা পাইনি। সেটা আমরা ৭১-এ পেয়েছিলাম, একটা মোমেন্টাম। এটাকে আমরা আগেও বলেছিলাম যে স্কলাররা বলে কনস্টিটিউয়েন্ট মোমেন্ট। একটা বিপ্লব বা কোনো একটা স্বাধীনতা আন্দোলনের পরে একটা সময় থাকে গঠন করা, রাষ্ট্র গঠনের যেটা বলে আর কি। তো সে জায়গাটাকে আমরা বলছিলাম যে ফার্স্ট রিপাবলিক হওয়ার সুযোগ ছিল, যেটা বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, গণতন্ত্র, গণ অধিকার বা মানুষের নাগরিক অধিকার হওয়ার কথা ছিল, একটা ব্যালান্স রাষ্ট্র। সেটা আমরা 71-এর পরে 72-তেই বাকশাল এবং পাশাপাশি যে আমাদের রাষ্ট্রের পরিচালনার জন্য যে নিয়ম নীতিমালা আমরা বলি গঠনতন্ত্র, কনস্টিটিউশন বলা হয়, সেটা কমপ্লিটলি আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ না করে বরং প্রতি বিপ্লব ঘটিয়ে আমাদের রিপাবলিকটা করতে দেয়নি। রিপাবলিক মানে বোঝাচ্ছি আমরা জনগণতন্ত্র, মানে জনগণের চাওয়ার আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যেটা রাষ্ট্র পরিচালনা হয়, সেটা আসলে ফেল করেছে এবং যার 53 বছর ধরে আমরা দিয়েছি। তার কারণে 90-তে রক্ত দেওয়া হয়েছে। এখন 24-এ এককভাবে কোন রাজনৈতিক দলকে দায় দিবেন নাকি সব রাজনৈতিক দলকে দায় দিবেন? এটা ওভারঅলি বাংলাদেশ ফেল করেছে। এককভাবে থেকে বল, কারণ কালেক্টিভলি বাংলাদেশ আমরা সবাই রাইট একজন ন্যাশন হিসেবে আমরা রিপাবলিক হিসেবে তৈরি হতে পারি নাই, রাষ্ট্র হিসেবে গঠিত হয়নি। সুতরাং 24-এর পরে এগেইন সেম পজিশন আছে, রাষ্ট্র গঠনের একটা সময় এসেছে, স্বাধীনতা এসেছে, ভূখণ্ড এসেছে, কিন্তু এখন আছে রাষ্ট্র মেরামতের সময়। এবং আপনারা দেখেছেন ছাত্রদের মেইন স্লোগানটা ছিল মেরামত করা, রিফর্ম করা, সংস্কার করা। তো সে জায়গা থেকে সংস্কারটা কোথায় শুরু করবেন, রাষ্ট্রের মাথায় না নিচেই? যদি মাথায় বলেন, মাথা পরিচালনার জন্য যে জিনিসটা প্রিন্সিপালস, আপনার সাথে কথা বলতেছে, আপনি সেট করেছেন যে 5 মিনিট পরে কিন্তু আপনি টার্ন ওভার করবেন, এই যে প্রিন্সিপাল সেট করা, এটা একটা তো কনস্টিটিউশন কাইন্ড অফ। এই যে নিয়মাবলী রাষ্ট্র পরিচালনার যে জায়গাটাই সমস্যা, তাহলে আমরা দেখেছি যে কনস্টিটিউশন বেসিক্যালি মানুষকে অটোক্রেট করে দেয়, এমন কিছু এলিমেন্টস আছে যেটা রাষ্ট্র পরিচালনাটাকে রাষ্ট্র হিসাবে ইনস্টিটিউশন ডেভেলপ করতে দেয়নি। তো সেই জায়গাটাতে হিট করে আমরা মনে করি রাইটলি অ্যাপ্রোচ করেছে আমাদের, যে আমাদের সেকেন্ড রিপাবলিক এই জন্যই বলতে হবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী আমরা বলি বাংলাদেশ 2.0, এই নতুন বাংলাদেশ, তাহলে অবশ্যই নতুন একটা রিপাবলিক হওয়া দরকার, নতুন একটা ডিক্লারেশন হওয়া দরকার, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এই জন্যই দরকার ছিল যে এরপরে বাংলাদেশের রাজনৈতিক ফ্রেমওয়ার্কটা কি হবে। তাহলে সবাই মিলে বাংলাদেশপন্থী রাজনীতি, যেটা আমার সাথে যারা আছেন, উনি যে ব্যারিস্টার সাহেব আছেন, উনিও কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতি আমরা চাই, রাইট? তাহলে বাংলাদেশ আধিপত্য মুক্ত, সেটা হোক যে কোনো দেশের ফরেন এলিমেন্টস, সেটার বিপরীতে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে আন্দোলন, সেটা করার জন্য আমাদের সেকেন্ড রিপাবলিক করলে তখন আমরা নতুন ফেজে দাঁড়াইতে পারবো। সেটার জন্য আমার মনে হচ্ছে একটা প্রয়োজন আছে। হয়তো উনি আমার প্রাজ্ঞ পলিটিশিয়ান, উনি হয়তো একটা খোঁচা দিয়ে কথা বলেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটা বুঝি ইয়াং তরুণরা, যে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র বানানোর জন্য, বিনির্মাণের জন্যই আমাদের সেকেন্ড রিপাবলিক স্টার্ট করা উচিত। এবং সেটা কীভাবে হবে, সেটা গণপরিষদ কেন বলা হলো? আমরা যে সংস্কার কমিশনগুলো কাজ করেছে, মোটা দাগে আমরা মোটামুটি সব দলেই কিছু না কিছু সংস্কারের কি দিয়েছেন, যে রাষ্ট্রটা সেকেন্ড রিপাবলিক বা ভালো রাষ্ট্র যাওয়ার পথে কি করব, সেইগুলোকে একত্রিত করার পরে যে প্রস্তাবনার উপর ভিত্তি করে একটা গণভোট হতে পারে, একটা অপশন। 2 নম্বর অপশন, যদি না গণভোট না, ডাইরেক্ট আমরা ইলেকশনে যেতে চাই, ওকে, তাহলে আমরা ইলেকশনে যাব, যে নির্বাচিত প্রতিনিধিরা প্রথম যেটা কাজ করবে, এই খসড়াগুলোর উপরে তারা ডিবেট করবে, নানা রকম ডায়ালগ করবে, কি ভালো হবে কি ভালো হবে না। এইটা পাশ করার পর এই যে নতুন একটা তারা কি পাইলো, আমরা খসড়া কিছু পাইলাম, একটা গঠনতন্ত্র পাইলাম রাষ্ট্রের জন্য, এইটার উপর বেসমেন্ট শপথ করে এই লোকগুলো আবার কি তারা পার্লামেন্টারিয়ান হয়ে গেল। তাহলে গণপরিষদ একই ব্যক্তি, গণপরিষদে হলো একই ব্যক্তি পার্লামেন্টে গেল, করে তারা রাষ্ট্রের একটা নতুন বিগিনিং হলো, নিউ স্টার্ট উইদাউট আমরা মানে কি বলে কোলাবোরেটিভ রাজনীতি আসলো, বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী সবাই মিলে রাজনীতির একটা কনসেপ্ট ডেভেলপ হলো। সেই জায়গা থেকেই মূলত আমাদের নাহিদ ইসলাম বলেছেন, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় আমাদের প্রাক্য রাজনীতিবিদ উনি হয়তো এটাকে ওনার জায়গা থেকে ব্যাখ্যা করছেন যে কেন দরকার, বাংলাদেশ তো সব ঠিক আছে। আসলে কি সব ঠিক আছে কিনা সেটা আমার একটা বিগ কোয়েশ্চেন। যদি সেকেন্ড রিপাবলিক না হয় বা যদি রিফর্ম না হয়, তাহলে বাংলাদেশটা কোথায় যাবে? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, যদি রিপাবলিকটা হয় বা আমরা যদি ডিক্লারেশন করি বা রিফর্ম করি, আসলে কার লাভ? দিস ইজ মাই কোয়েশ্চেন। রিফর্ম করলে কি জনগণের লাভ আছে কিনা, যদি লাভ হয় তাহলে করার দরকার আছে কিনা, সেটা আমি একটা কোয়েশ্চেন রেখে গেলাম, যাতে ওনারা বুঝতে পারেন যে আসলে রিফর্ম আসলে দরকার কিনা রাষ্ট্রের জন্য। ইট ওয়াজ মানে এটাই ছিল আমার কথা। জি, ডক্টর আতিক মুর্শিদ, আপনার কাছে আমি আরেকটি জিনিস জানতে চাচ্ছি, যে গতকালকের ভাষণ থেকেই আমি একটু জানতে চাই, রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের সর্বোচ্চ ক্ষমতার উৎস হওয়ার কথা আপনারা বলেছেন গতকাল। সংবিধানেতে এরই মধ্যে বলাই আছে জনগণের সকল ক্ষমতার উৎস, তাহলে আলাদা আসলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি দেখেন আমাদের যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, আমরা প্রতিনিধি সিলেকশন করে প্রতিনিধি গিয়ে পাওয়ার কি হোল্ড করে, তাহলে এখন সেই যে প্রতিনিধি, আমি যাকে এমপি ইলেকশন করাইলাম, উনি গিয়ে আবার বন্দী হয়ে যায় পার্টির ভায়োলেশন, যেটাকে আমরা বলি 70 কনস্টিটিউশন যেটা আছে, ভায়োলেশন করা মাত্র সে এমপিশিপ চলে যায় পার্টি।
তো সে তো নিজের মতামত দিতে পারছে, তাহলে আমি তাকে ইলেক্ট করলাম আমার কথা বলার জন্য, তাহলে আমার এলাকায়, রাইট? তো সে কিন্তু ওখানে গিয়ে পার্টির কথাই বলার বাধ্য, কারণ হা ভোটে সব জয়লাভ হয়ে গেছে। তো এটা তো জনগণ রিফ্লেক্ট করতেছে না। তার মানে বিভিন্ন ব্যারিয়ার দিয়ে আমাদেরকে, যদিও বলা হচ্ছে মৌলিক বেসিক রাইটস, হিউম্যান রাইটসগুলো সব কনস্টিটিউশনে লেখা আছে, কিন্তু এমন কিছু সিস্টেম ইন দ্য নেম অফ ডিজিটাল অ্যাক্ট, ইন দ্য নেম অফ ডিফেমেশন, ইন দ্য নেম অফ দিস দ্যাট মানুষকে বন্দী করা হয়েছে। যেন এক স্কলার বলেছে না, মানুষ বায়ুবরণ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু বিভিন্ন জায়গায় চেইন দিয়ে তাকে আসলে স্বাধীনতা হরণ করা হয়। ঠিক আমরা যে জনগণতন্ত্রের কথা বলছি বা জনগণ বান্ধব গভর্নমেন্ট, সেই জিনিসটা আসলে আমরা সে রিফ্লেক্ট করতে পারি কিনা সেটা একটা বিষয়। আমরা হয়তো বললাম এমপি ইলেকশন করলাম, কিন্তু সেই এমপির এই জিনিসটা থাকলো না। সেকেন্ড, আমরা যেটা বলতেছি এমপির কাজ হচ্ছে ইনঅ্যাক্ট অফ দ্য ল, নট দ্য লোকাল ডেভেলপমেন্ট। তো আমরা যে এমন প্রতিনিধি চাই যে গিয়ে আমার জন্য প্রয়োজনীয় ল তৈরি করবে, যখন তার এখানে ইন্টারফারেন্সটা না থাকবে, যে লোকাল গভর্নমেন্ট লোকাল চালাবে, তখন তার এই জিনিসটা উঠে যাবে, তখন আর সবাই এমপি হতে চাবে না, রাইট পার্সনগুলো রাইট জায়গায় ক্লিক করবে। আমরা একটা আমূল জায়গা থেকে বলার চেষ্টা করতেছি বিষয়গুলো, বেসিক্যালি সিস্টেম ডেভেলপমেন্টের কথা জায়গা থেকে আমাদের মূলত কথা। জি, ডক্টর আতিক মুজাহিদ, আমরা ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আপনি আপনার সহ আলোচকের কথাগুলো শুনলেন, লম্বা সময় ধরে উনি বললেন, আপনি শুনলেন সেকেন্ড রিপাবলিকের ব্যাপারে তাদের কথা, গণপরিষদের ব্যাপারে তাদের কথা, রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষ সর্বোচ্চ ক্ষমতার উৎস হওয়ার ঘোষণা তারা দিয়েছেন। আপনার কি মনে হয় এনসিপির এই যে আলোচনা, সাধারণ মানুষের সর্বোচ্চ ক্ষমতার উৎস হওয়ার কথা, এনসিপি কতটা বাস্তবায়ন করতে পারবে? না, বাস্তবায়ন করা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। এটা যতক্ষণ না কেউ দায়িত্ব পাচ্ছে, দায়িত্ব পরিচালনার পর পর্যন্ত যাচ্ছে, এটা বলাটা হবে একটা হয়তো এডুকেটেড গেস, বা একটা গেসিং ইজ নট গুড। আমি কিছু কথা এই রেলিভেন্সে বলি। সুন্দর সুন্দর কয়েকটা কথা বলছেন, ফ্লোর ক্রসিং যেটা আমাদের কনস্টিটিউশনে আছে। আমি জানি না আপনার আমাদের 31 দফাটা পড়ার সুযোগ হয়েছিল কিনা ডিটেলসে। রাষ্ট্র মেরামতের তো প্রয়োজন আছেই, না হলে তো 5ই আগস্ট 2024 হতো না। তো মেরামতগুলো প্রয়োজনীয়তাটা কি আমরা 5ই আগস্টে বুঝেছি? না। আমি বিএনপি সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি, কিন্তু তার সাথে সাথে আমি বিএনপি মিডিয়া সেলের সাথে প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। এই বিএনপি যখন আই থিঙ্ক 13 জুলাই 2023 31 দফা পাবলিক করলো, তার আগের 1.5 থেকে 2 বছর কিন্তু আমরা একটা টিম পুরো বাংলাদেশে ঘুরেছি, প্রতিটি জেলায় পুলিশের দৌড়ানি খেয়েছি, পালিয়েছি, আবার গিয়ে বসেছি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মতামতের ভিত্তিতে আমরা 27 দফা রাষ্ট্র মেরামতের কাঠা, এটা কিন্তু 31 দফা করেছি, 27 দফা করেছি ফার্স্ট। পরে আমরা 27 দফা যখন অ্যাকুমুলেট করে আমাদের তখন যুগপৎ আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সাথে অ্যাড করে আরও 4টা অ্যাড করেছি, 31 দফা। এটা কিন্তু সেকেন্ড ডকুমেন্ট। ফার্স্ট ডকুমেন্ট আপনারা ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন 2030, ওইটাও কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য কিছু প্রস্তাবনা, ওইটাকে ডেভেলপ করে আমরা আরও প্রিসাইজ করে 31 দফা এনেছি। উনি যে ফার্স্ট পয়েন্টটা বললেন যে দলদাস হয়ে যায়, মানে মানুষ, আমার এলাকার মানুষজন যদি আমাকে তাদের ভালো মন্দের কাজ করার জন্য আমাকে যদি নির্বাচিত করে, কিন্তু সংসদে গিয়ে আমি আমার এলাকার পলিসি পরিপন্থী যা কিছু হচ্ছে দলের কারণে সেটা আমার করতে বাধ্য হই। আমাদের কনস্টিটিউশন এই প্রভিশনটা চেঞ্জ করার জন্য কিন্তু আমরা স্পেসিফিক প্রস্তাব দিয়েছি। সম্মিলিতভাবে কাজ করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব দিয়েছি। এখন উনি আরেকটা খুব সুন্দর কথা বললেন, ল মেকারের কাজ তো ল মেকিং করা, স্থানীয় উন্নয়ন থেকে স্থানীয় কাজ করার দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রতিনিধির। আসলে দেখেন আমাদের দেশে আইন কিন্তু সব ঠিকই আছে, এক্সিকিউশন নাই। আমাদের কনস্টিটিউশন তাই বলে যারা সংসদ সদস্য এনারা আইন প্রণয়ন করবেন, যারা স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এটি ইউনিয়নে হোক, এটা উপজেলায় হোক, বা মেয়র হোক, কাউন্সিলর হোক, তারা স্থানীয় উন্নয়নের কাজ করবেন। কিন্তু আমরা যেই মনোবৃত্তি, এখানে মূল বিষয়টা কি জানেন, আমাদের মেন্টালিটি, মাইন্ডসেট, উই আর ভেরি পাওয়ার সেন্ট্রিক। আমাদের একটা নিজের কাছে সবকিছু কুক্ষিগত করে রাখার একটা প্রবণতা, আসলে দমন করতে হবে এইটা। উনি যেগুলো বলছে, আমাদের কনস্টিটিউশনটা কিন্তু খুব ডাইনামিক। এটা তো কোরআন শরীফ না যে 30 পারা নেমে গেছে এরপরে 31 করা যাবে না, এটা ফিক্সড কিছু না। অনেকগুলো সংশোধনী হয়েছে, আরো ভবিষ্যতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে
যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে বারবার এটা চেঞ্জ হবে। বাট একটা জিনিস আপনার মনে রাখতে হবে, 1971 সাল বাংলাদেশের জন্য ইট উইল বি ফর এভার দ্য বিগেস্ট ডে অফ বাংলাদেশ। এখানে অন্য যে কোনো অভ্যুত্থান হতে পারে, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর এই দেশের জন্ম হয়েছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে, এটা কারো একক ক্রেডিট না। তাহলে আমরা আবার বেশি মানে এমফাসাইজ করতে গিয়ে এটাও মাথায় রাখতে হবে, 71 সালে যারা শহীদ হয়েছিলেন এরা কিন্তু কারো ব্যক্তিগত কারণে না, কোনো দলীয় রাজনীতির কারণে না, তারা একটি দেশের জন্ম দিয়েছে। সো আমি চাইবো আমি আরো ভালো করি। আমার বাবা একজন রাজনৈতিক কর্মী ছিলেন, আমি ওনার চেয়ে ভালো করি, কিন্তু আমি কোনো সময় ওনার অস্তিত্ব অস্বীকার করব, তাহলে তো আমার একটা সমস্যা হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে, ওনারা যেই প্রপোজাল দিচ্ছেন, আমি ভেরি ওপেন মাইন্ডেড পলিটিশিয়ান, যার যেটা ভাবনা এটা তো অবশ্যই আছে, বাট দেয়ার শুড বি স্পেস অফ ডিবেট। উনি যেটা বলেছেন আই অ্যাবসলিউটলি এগ্রি। যেমন আমরা 31 দফাটা কি করবো? 31 দফাটা কি আমরা চাইলে বাস্তবায়ন করতে পারবো? নো। এটা জনগণ যাদেরকে দায়িত্ব দিবে, পার্লামেন্ট হবে, পার্লামেন্ট এগুলো নিয়ে ডিসকাস হবে, 31 হবে, 21 হবে, 11 হবে, 41 হবে, 51 হবে, এটা আলোচনা হবে। আলোচনার পরে এটাকে আবার অ্যাডপ্ট করতে হবে। এখন আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলছি আমরা জাতীয় সরকার করতে চাই, আমরা বলছি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই। তাহলে তো আমরা পার্লামেন্টে গিয়ে এগুলো যেগুলো মানে আমরা সবার আলোচনা সাপেক্ষে যেগুলো 31 দফার মধ্যে পাস হবে, অ্যাড হতে পারে, মাইনাস হতে পারে। 31 দফা তো আর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, এটা জাস্ট আমাদের যে মেরামতের দিয়েছি, তখন কিন্তু আবার একটা তো চেঞ্জ লাগবে, এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হবে। আমরা একটি বিরতি থেকে ফিরে আরেকটু আলোচনা করব। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন। এই বিষয়ে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা আলাপ করছি, আরো আলোচনা হবে। এক সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের আমরা আলোচনা করছি নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন। এই বিষয় নিয়ে স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আমরা আবার একটু আলোচনায় ফিরি। ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শের লোকেরা একত্রিত হয়েছে এই দলটিতে, এখানে ঐক্য ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং হবে তাদের জন্য মনে করেন? ওনাদের যে উৎপত্তিটা যেখান থেকে, ইট ওয়াজ একটা গণ অভ্যুত্থানে অনেকগুলো মানুষ একসাথে এসছে, ওনারা চিন্তা করেছে ওনারা দেশের জন্য সম্মিলিতভাবে কিছু করতে চায়, এই জন্য ওনারা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ওনারা ক্রিয়েট করেছেন। এটা আরও বিস্তৃতি লাভ করবে। পলিটিক্স ইজ নট অ্যাজ ইজি দ্যাট ইট সিমস। বাইরের থেকে যতটুকু সহজ মনে হয় বা সমালোচনা করা যতটুকু ইজি মনে হয়, বাট ওয়ান্স ইউর ইন দ্য গেম, আপনি যখন এই জিনিসটার ভিতরে ঢুকবেন, ইটস কোয়াইট এ টাস্ক। কনফ্লিক্ট হবে না এটা আমি বলবো না, অবশ্যই কনফ্লিক্ট হবে। অনেক মতের লোক তো, এটা সব দলেই হয় যে কিছু মত পার্থক্য থাকে, কিছু মানে কে বেশি জানে কে কম জানে, কার কি, এগুলো থাকবে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সৃজনশীল রাজনৈতিক দল আরও দরকার, যারা গণমুখী রাজনৈতিক দল দরকার, এবং যারা দেশকে নিয়ে ভাববে, দেশের মানুষকে নিয়ে ভাববে, এরকম রাজনৈতিক দল দরকার। তো ছোটোখাটো যাই পার্থক্য থাকুক না কেন, আমি আশা করব ওনারা যেমন আমরা অনেক কিছু থাকে, আমরা এগুলোকে ম্যানেজ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ অন্য সমাজ চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ একটা পজিশনে আছে। আমাদের প্রায় 13 ঘন্টা বর্ধিত সভা হলো, আমাদের প্রত্যেকটা ইউনিট প্রেসিডেন্ট সেক্রেটারি একদম পৌরসভা থেকে এসছে। তো আস্তে আস্তে এগুলা মানে যখন সেটেল করবে তখন আমার মনে হয় আরও কমে যাবে। ইনিশিয়ালি হয়তো কিছু থাকতে পারে, এটা ওনাদের কৌশল অনুযায়ী ওনারা যেভাবে চায় এটাকে হয়তো অ্যাকোমোডেট করতে হবে আর কি। এখনও তো তারা আসলে রাজধানীতে রয়েছেন, মাঠের রাজনীতি যখন সত্যিকার অর্থে শুরু হবে তখন এই যে তাদের বিভিন্ন রাজনৈতিক দল আদর্শের লোক তাদের ভিতরে আছে, ওই রাজনৈতিক দলগুলো কি প্রভাব বিস্তার করার চেষ্টা করবে না? দেখেন, আমরা যারা প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, ধরেন আমি আজকে চট্টগ্রাম হাটাজারি থেকে আসছি, সিটির পলিটিক্স, সিটি ডাইনামিক্স আর প্রত্যন্ত অঞ্চলের ডাইনামিক্স কিন্তু একদম ডিফারেন্ট, মানে একদমই ডিফারেন্ট। স্থানীয় লোকজন কি চায়, ওনাদের মাইন্ডসেট, আরবান সিটিতে কি চায়, মাইন্ডসেট ভেরি ডিফারেন্ট।
এই শহরের লোকগুলো যখন গ্রামে যায় ডিফারেন্ট হয়ে যায়। তো এইটা বোঝার জন্য সময় লাগবে, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য সময় লাগবে, এবং এই যে ওনাদের যে মতবাদটা বা একটা যে আইডিওলজি বা ওনাদের যে একটা পলিসি বা ওনাদের যে একটা ম্যানিফেস্টো যে ওনারা কি করতে চাচ্ছেন, আমার মনে হয় এই জিনিসটা বোঝানোটাই, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমি তো খুব অভিজ্ঞ কেউ না, আমি মাত্র শিখছি, বাট তাও 20-21 বছর ধরে তো এগুলোর মধ্যে আছি। তো আই থিঙ্ক দ্যাট উইল বি প্রান্তিক পর্যায়ে গিয়ে এটা একটা দিস উইল বি এ চ্যালেঞ্জ দ্যাট আই ফিল, যে মানে তোমাদের লাগবে কেন এই জিনিসটা, কিন্তু মানে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জাস্ট আমি নর্মালি বলছি, গ্রামে গঞ্জে কিন্তু এটা বুঝাইতে বেশ টাইম লাগবে। কারণ দেখেন এই যে 17 বছর ধরে আওয়ামী লীগের একটা ফ্যাসিজমের মারাত্মক, আমি বললাম আমরা সেমিনার করতে গেছি, ব্যানার নিয়ে যায়, এই যে সংস্থার লোক এসে তুলে নিয়ে যায়, মানুষজন তুলে নিয়ে যায়, টিচার তুলে নিয়ে যায়, কেউ আসে না, আমরাও ওদিক দিয়ে করে করছি। গ্রামের মানুষ তো আরও নির্যাতিত হয়েছে, বাসার থেকে মহিলাদেরকে তুলে নিয়ে গেছে, দখল করে ফেলছে। তখন যে লোকগুলো সাথে ছিল হয়তো একটু মাথায় হাত বুলাই দিছে, পিঠে হাত বুলাই দিছে, ওরা কিন্তু ওদেরকে ভালোবাসে বেশি, ওরা এত বড় ফিলোসফিতে যায় না কিন্তু, মানে ও সিম্পল লিভিং, ঘুম থেকে উঠবে, চাষ করবে, দুপুরে পেট ভরে ভাত খাবে, সকালে ভাত খেতে, দুপুরে ভাত খাবে, গোসল করবে, কিছুক্ষণ ঘুমাবে, বিকেলে নামাজ পড়বে, ঘুমায় যাবে। আর ওই যে লোকটা ওর বিপদের মধ্যে একটু পিঠে হাত রাখছে, একটা বন্যার সময় ধরেন একটু মুড়ি চিরা দিছে, ওর কথা মনে রাখবে। এখন ওই জায়গাতে গেলে ওনাদের যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা ওনাদের যে সংকল্প, এটা বোঝানো, আমি তো বিশ্বাস করি যে নিশ্চয়ই একটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে ওনারাও চায় যে ওনাদের দল ফ্লারিশ করুক, এবং 6 মাসে ফ্লারিশ করে যাবে, 1 বছরে ফ্লারিশ করে যাবে, 2 বছরে ফ্লারিশ করে যাবে। আমার মনে হয় এটা খুব ছোট চিন্তা করা বা এটা খুব অদূরদর্শিতার ব্যাপার হবে। নিশ্চয় ওনারা অত্যন্ত শিক্ষিত মানুষজন এখানে আছেন। তো আমার মনে হয় লং টার্ম প্ল্যানে আমি যদি হতাম, যেমন আমরা যখন ছোট থেকে কাজ শুরু করেছি, আমরা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়েছি যে ঠিক আছে আমি নতুন আসছি, তাহলে আমার এই প্রতিবন্ধকতা থাকবে, তো আমি আস্তে আস্তে মানুষের কাছে যাব। এখন মানুষ যত সহজে আমাকে অ্যাকসেপ্ট করতেছে, তাদের ছেলে বলতেছে বা তাদের একজন মনে করছে, শুরুতে কিন্তু খুব কঠিন ছিল, যদিও আমার বাবা প্রায় 50 বছর ধরে একই দলই করছেন বা ওনার ওখানকার প্রতিষ্ঠাতাদের একজন, তাও কিন্তু আমার ওই এলাকায় যখন গেছি খুব মানে চিন্তা করে বিলেত থেকে পড়ে আসছে কি না কি, মানে অনেক কষ্ট করতে হয়েছে, যে 10 বছর চলে গেছে শুধু ওনাদেরকে এটা ফিল করাতে যে আমি তো আপনাদেরই একজন, আমি তো এখানেই প্রত্যেক সপ্তাহে আসছি, বড় হয়েছি। তো আমার শহর থেকে আমার বাড়ি হচ্ছে 14 কিলোমিটার, মানে গ্রামের বাড়ি, এখানে এত পার্থক্য। এই 14 কিলোমিটার পাড়ি দিতে আপনার প্রায় 10 বছরের বেশি সময় পার হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে। ব্যারিস্টার মির হেলালুদ্দিন, আমরা আপনার কাছে ফিরবো। ডক্টর আতিক মুজাহিদ, আপনি আপনার সহ-আলোচকের কথা শুনলেন, ঠিক একই প্রসঙ্গে আপনার কাছে একটু অন্যভাবে একটি প্রশ্ন করতে চাই। স্বাধীনতার পর প্রায় 53 বছর হয়ে গিয়েছে, আদর্শ ভিত্তিক যেই দলগুলো রয়েছে বাংলাদেশে তাদের ভিতরেই বৈরিতা প্রবল, সেখানে আপনারা সব আদর্শের সম্মিলন এনেছেন। একই প্রশ্ন, সত্যিকারের মাঠের রাজনীতি শুরুর পর যদি দ্বন্দ্ব হাজির হয় কিভাবে সামাল দেবেন? আসলে এখানে বিষয়টা আমি খুব চমৎকার উনি কথা বলেছেন, আমি ওনার সাথে কমপ্লিটলি একমত এবং ফ্যাসিনেটিং আলোচনা হচ্ছিল। আসলে বিষয়টা যখন আপনি কালেকটিভ কজে দেখবেন তখন আপনার অনেকগুলো ঐক্যমত্য হবে। যখন একটা রাস্তা তৈরি করার ক্ষেত্রে কোনো আদর্শ থাকে না, তাই না? এই রাস্তা দিয়ে ডান যায়, বাম যায়, রাম যায়, হুজুর যায়, রাইট? যদি আমরা মানুষকে এটাই বোঝানো যায় যে এই রাস্তা বানানোর ক্ষেত্রে একটা স্বচ্ছতা হবে, এই রাস্তা বানানোর ক্ষেত্রে একটা ট্রাস্টওয়ার্থি কাজ করবে, একটা মানে আপনার ট্রান্সপারেন্সি যেটা বলি আমরা, সব কিছু আমরা দেখতে পাবো, তখন এই মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে যে এই রাস্তা দিয়ে সবাই যাইতে পারবে, এত ভেঙে পড়বে না আর কি। তো আমরা যদি রাষ্ট্রকে, পলিটিক্যাল পার্টি বেসিক্যালি কী করে যে আমরা একটা ভিশন দেখাই যে এইরকম একটা রাষ্ট্র বানাইতে চাই, সেটা নিয়ে লিডাররা মানুষকে মুভিং করানোর চেষ্টা করে, আসেন আমাদের দলে আসেন, আসলে আমরা কি করব, এই জিনিস দিব। এখন মানুষ কখন এই লিডারদেরকে বিশ্বাস করবে? যখন দেখবে তার রাজনীতিতে কমিটমেন্ট আছে, মানে আমানতের খেয়ানত করে না, যেটা মানুষজন বলে আর কি। আমি একটা কমিটমেন্ট করলাম যে এই জিনিসটা আমি করব, এবং আমি সেটাই করেছি, আমি দুর্নীতি করি নাই, তখন মানে আশ্বস্ততা হয় না, এর পিছনে যাওয়া যায়, তাহলে একটা পর্যায়ে বিশ্বাস করে মাঠের রাজনীতি যেটা বলে, যতই আপনি অবশ্যই মানুষ যার পিছনে যাকে একটা হাত বুলাই দিবে বিপদের সময় তাকেই তো পাশে পাবে। তো নেতা হতে গেলে তো জনগণিষ্ঠ, জনগণের নেতা মানে জনগণ থেকে বের হয়ে আসতে হবে, এবং ডেফিনেটলি সে জায়গাতে তো নতুন রাজনীতি যারা তো চ্যালেঞ্জিং ফেস করবেই। একদিক দিয়ে উনি যেটা বললো যে 20 বছর মিনিমাম পরিক্রমা, এবং আমরাও তো মনে করি রাজনীতি যখন আমরা এসেছি এটা লং জার্নি, এটা
একদিনেই না যে একটা আলাদিনের চেরাগ পাইলাম সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, এটা এরকম করে হয় না। পলিটিক্সে মানুষকে বুঝতে হবে। মানে আমাকে একজন বিজ্ঞ পলিটিশিয়ানের সাথে রিসেন্টলি বসেছিলাম, উনিও বলেছিল দেখো বাংলাদেশের মানুষ হচ্ছে খুব তাড়াহুড়া প্রবণ, খুব দ্রুত চেঞ্জ হয়, এখনও দিতেছো একটু পরে চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং খুব তাড়াতাড়ি তো তুমি সব কিছু দিতে পারবে না, তখন তুমি অজনপ্রিয় হয়ে যাবে। তাহলে মানুষকে আস্থায় আনা আসলে অনেক জটিল একটা বিষয়, মনস্তাত্ত্বিক যেটা বিষয় উনি বলতেছিল। তো এরকম কথা আছে না যে আলীকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কেমন লিডার, আপনাদের সময় এরকম গোলযোগ হয়, যে আপনাদের সময় গোলযোগ এই জন্য হয়েছে মানুষ যেরকম তার লিডারশিপে সেরকম আসে আর কি, এক্সেপশনালি হতে পারে। তো আমাদের জনগণেরও বোঝা উচিত যে ভালো মানুষকে আনতে গেলে, ভালো পলিটিশিয়ান আনতে গেলে তাদেরকেও একটু সচেতন হওয়া উচিত। যেটা আমরা বলতেছি রাজনৈতিক এডুকেশনহীন, মানে রাজনৈতিক জনগোষ্ঠী নাই, এই জন্য তাদের অধিকারটা তারা পাচ্ছিল না। তো সে জায়গা থেকে ডেফিনেটলি নতুন পার্টি হিসাবে একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমরা মনে করি যদি এই অভ্যুত্থান তো আসলে ছোট একটা বিষয় না, এটা গ্রাম পর্যন্ত পৌঁছায় গেছে, ছাত্রদের মানুষ চেনে, তারপর ছাত্ররা আন্দোলনের পরে ত্রাণ নিয়ে মানুষের যে বিশ্বস্ততা, যাদের একটু জমানো টাকা ছিল দিয়ে গিয়েছে, এই যে বিশ্বস্ততা জায়গাটা যদি আমরা রাখতে পারি তাহলে মানুষ অলরেডি, আজকে আমি কথা বলতেছিলাম, আমি তো প্রান্তিকে আমিও যাওয়া শুরু করেছি অনেক আগে থেকে। তো মানুষ বলতেছে যে মানুষজন জিজ্ঞেস করছে যে ছাত্রদের কি বলে সওয়ালদের সাথে থাকা লাগবে, মানে গ্রামের ভাষায় যেটা কয় যে, কারণ ছেলেরা তো অনেক কিছু করছে, সইলপলের সাথে থাকা লাগবে, ওরা অনেক ভালো কাজ করছে। এই যে বিষয়টা আন্দোলনের থেকে স্পিরিট পাইছে, যদি আমরা বিশ্বস্ততার সহিত কাজ করতে পারি তাহলে ছাত্ররা অবশ্যই এটা সময় রাখার বিষয়, এরপরে ভালো করা সম্ভব যদি আমরা বিশ্বস্ততার সহিত, সৎ সহিত, দুর্নীতিগ্রস্ত না হই। কেন আমরা তরুণদেরকে যে বিশ্বাস করি যে তরুণরা দুর্নীতিগ্রস্ত আসলেই কম কম্পারেটিভলি, কারণ ওল্ড গার্ডসটা অনেক বেশি বিভিন্ন জায়গার সাথে ইনগেজ, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি আমার মনে হয় আমরা ভালো হোপ দেখাতে পারবো জাতিকে। এবং ওনার সাথে এই বিষয়টা একমত যে আসলে এটা একদিনই হয় না, ইট টেক্স টাইম টু গেট, মানে মানুষের ভিতরে যাওয়ার ভিতরে, এবং আমাদের ভিতরে যদি এই সেট আপ থাকে না আমরা আজকে না কালকে উঠবো এরকম না, লং টার্ম জার্নি করতে হবে। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই যে আমরা কনফ্লিক্ট চাই না বাংলাদেশে, এই যে নিউ রিপাবলিক যেটা বলতেছি, সেকেন্ড রিপাবলিক, আমরা একটা কনস্ট্রাকটিভ রাজনীতিতে যেতে চাই সবাই মিলে। উনিও খুব চমৎকার কথা বলে, আমি এর সাথে ওনার সাথে একমত। যদি আমরা নতুন একটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারি সবাই মিলে, যেটা আমি এক জায়গায় বলতেছিলাম যে রাজনীতিতে অনেকগুলো দোকান তৈরি হয়, সার্ভিস ওরিয়েন্টেড দোকানগুলো তৈরি হতো, ওনারা একটা সার্ভিস আমরা একটা সার্ভিস, মানুষকে বলছে আসেন আমরা আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব, আমরা খাদেম হব। এই টাইপের যদি নিয়ে আমরা এগিয়ে যাই তাহলে বাংলাদেশকে একটা নতুন আইডেন্টিটি নিয়ে যেতে পারবো, যে আমরা বাংলাদেশের রাজনীতি এসে মডেল ফর দ্য আদার্স, এই টাইপের যদি করতে পারি তাহলে সম্ভব। কিন্তু এটা হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে আমাদের এই দলের বিভিন্ন দলের লোকজনের মধ্যে যারা ইন্টারেস্ট বেসড রাজনীতি করে, তাদের কাছে দেশ বড় না, তার পার্সোনাল পকেট বড়। তো সেই জায়গাগুলোতে উনি যেটা বললো যে ওনার স্বার্থের কারণে উনি মারামারি করতে বাধ্য, বা দলীয় আদর্শটাকে নিয়ে আসবে। আর যেটা বলতেছিলেন যে বিভিন্ন দল একসাথে আসলে কি কনফ্লিক্ট হবে কিনা, না সম্ভব না যদি আপনি গ্রুমিংয়ের জায়গা থেকে যান। আমরা যেহেতু এখানে আসছি যখন নাগরিক কমিটিতে প্রথমে, তখন আমরা বলেছি যে আমরা সেন্ট্রিক চলে আসলাম, সবাই যারা ডানে ছিল আমরা আসলাম, যারা বামে ছিল তারাও আসলাম না, বাংলাদেশপন্থী রাজনীতি হবে, আদর্শিক রাজনীতি শেষ, এটাকে বলি পোস্ট ইডিওলজিক্যাল ফেজ বলতেছে আমরা, যে রাজনৈতিক দলাদলি শুধু বিভাজন হয়েছে, এখন সংযোজনের রাজনীতি হবে, নো মোর বিভাজনের রাজনীতি, এখন সংযোজন কোলাবোরেশনের রাজনীতি। এবং ভেরি ইন্টারেস্টিং, আপনারা দেখেছেন আমাদের পার্টি ঘোষণার দিন একটা ইউনিক কাজ করেছে, আমরা সব দলের নেতাদেরকে দেখেছি, ওনারা এসেছেন, সম্মান দেখিয়েছেন। এইটা হচ্ছে নতুন বাংলাদেশের একটা, যে একটা পার্টি হলে অন্যরা আসতে পারে, অ্যাপ্রিসিয়েট করে, ওনারা কথা বলতেছেন। এই ধরনের রাজনীতি একটা সুস্থ ধারা রাজনীতি আসুক, সুস্থ কম্পিটিশন হোক, আর গণতান্ত্রিক প্রসেসে যাকে অ্যাকসেপ্ট করবে তাকে সেই জনগণের লিডার হবে আর কি। জি ডক্টর আতিক মুজাহিদ, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্রের সময় হলো আরও একটি বিরতির, আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন, এই বিষয়ে আলোচনা আরও হবে। একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন, এই বিষয় নিয়ে খুব দ্রুত কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে নিতে চাই এই অংশে আজকের অনুষ্ঠানের। আমি শুরুতেই যেতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে নতুন রাজনৈতিক দল এনসিপি-কে ঘিরে কিংস পার্টির যে বিশেষণ, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার হচ্ছে, আপনারা কিভাবে দেখেন বিষয়টি? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা আসলে শুনতে শুনতে খুবই মানে মজা হচ্ছে আর কি ইদানিং। তো আজকে কথা হচ্ছিল, একজন বলতেছিল যদি আমরা কিংস পার্টি হই তাহলে গভর্নমেন্টকে বললাম যে ডিক্লারেশন দেন, গভর্নমেন্ট ফেইল, কুড নট ডু দ্যাট। আমরা গভর্নমেন্টকে বললাম যে ইমিডিয়েট বিচার করেন, বিচার করতে পারলো না। এবং গভর্নমেন্টকে বললাম যে ডেভিল হান্ডের মাধ্যমে ডেভিলগুলোরে ধরেন, সংস্কার কিছু করেন, কিছুই তো করতে পারতেছে না। বরং আমার তো মনে হয় এরা অন্য দলের এজেন্ডায় বেশি বাস্তবায়ন করে, অনেক সময় প্রেশার দিলে তাদের দিকে চলে যাচ্ছে। সুতরাং সে জায়গা থেকে কিংস পার্টি তো কোনো অপশনই আমি দেখতেছি না এখানে। কিংস পার্টি হলে আমি গভর্নমেন্ট আছে সবাই পিক করে নিয়ে আসলাম, করলাম, আসলে এটা একটা তকমা দিয়ে
ছাত্রদের আন্দোলনের পরবর্তী যে রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আসলো, একটা কনটেক্সট আসলো, সেটাকে কিভাবে কাইন্ড অফ একটা ন্যারেটিভ ডেভেলপ করা, যে এরা তো আসলে পাওয়ার থেকে ক্ষমতা এসেছে, জনগণের লোক না। তো এটা আসলে কারা করতেছে? আমার কাছে মনে হয় এটা দুইটা পাওয়ার হতে পারে আমার অ্যানালাইসিস। এক নম্বর হচ্ছে এক্সটার্নাল পাওয়ার, যারা মনে করে 24-এর আন্দোলনের পরে তাদের যে একটা এখানে আধিপত্য ছিল, সে আধিপত্যর এক্সটেনশনের যে দলটা সেটা ভেনিশ হয়ে গেছে, এবং ওনাদের যে একটা ন্যারেটিভ 71 দিয়ে ডিভিশন করা মানুষগণের মধ্যে, সেই ডিভিশনটাও তো নষ্ট হয়ে গেছে। উনি যখন কথা বলছে আমরা সবাই এখন বাংলাদেশি কেন্দ্রিক কথা বলতেছি, আমরা আমাদের সিমিলার টোন, তাহলে বাংলাদেশিদের মধ্যে আবার কম্পিটিশন হচ্ছে, ভালো কে দিতে চায়, রাইট? ওনারা তো বাংলাদেশি নয়, ওই বাঙালিনিজম দিয়ে বলতো ইন্ডিয়ান এক্সটেনশনিজম করতো। সুতরাং তাহলে তাদের একটা ইন্টারেস্ট আছে, তাহলে ছাত্রদেরকে যদি তাদের ন্যারেটিভটাকে নষ্ট করে দেওয়া যায়, বিগিনিং ইমেজটা নষ্ট করে দেওয়া হয়, কিন্তু কিংস পার্টি এরা তো এই করতেছে, সরকারি সুবিধা নিচ্ছে, তাহলে তাদের মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা পাবে না। দুই নম্বর হচ্ছে ইন্টারনালি অনেকে তাদের সেই আইডিয়াগুলো সাবস্ক্রাইব করে, তাদের তো কিছু গোষ্ঠী এখানে 17 বছরে তৈরি হয়েছে। এটাকে আমি বলতেছিলাম আজকে এক জায়গায় যে সুপার ইন্টালেকচুয়াল বলা যেতে পারে, এটা সুডো ইন্টালেকচুয়াল, যারা বেসিক্যালি পরজীবীর মতো বিভিন্ন গ্রুপের সাথে তো 17 বছর ধরে যারা সার্ভিস দিয়েছিল এই পাশের একটা দেশের আধিপত্য শক্তিকে, সবাই না, মানুষ না, তাদের এখন তো কোনো জায়গার অপশন নাই। তাহলে এগেইন তারা কি করবে? কোনো একটা ন্যারেটিভ দিয়ে ছাত্রদেরকে যেন ডেমোলিশ করে দেওয়া যায়, যেন একটা নতুন আপরাইজিং শক্তি না আসে বাংলাদেশে, কারণ তারা তো অলরেডি আওয়ামী লীগ তো ভেনিশ হয়ে গেছে। তো এই জায়গাটা ন্যারেটিভ করে যেন কোনোভাবে আওয়ামী লীগ টিকে থাকে, ন্যারেটিভের জায়গা থেকে কিংস পার্টি 71 উই বিলিভ ইন 71, উই বিলিভ ইন 47 অ্যান্ড 24, যেটা উনি বলছে যে এখানে এই জায়গার ক্ষেত্রে আমাদের কোনো কোয়েশ্চেন নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে আমরা এই দুইটা ফোর্স থেকে আমাদেরকে বারবার এই কিংস পার্টির তকমাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ছাত্রদের ইমেজ নষ্ট করার জন্য। জি, আপনার বক্তব্য সূত্র ধরে যদি আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই ডক্টর আতিক, আপনি বলছেন যে সরকারের কিছু কাজের সমালোচনা আপনি আপনার বক্তব্যে করলেন, এই সরকারকে এনেছে ছাত্ররাই, অর্থাৎ এক অর্থে আপনারাই, তাহলে আপনারা কি এখন সরকারের কর্মকাণ্ডে হতাশ? দেখেন, আমরা না, এটা কথা বললে আরেক গ্রুপের অংশীজন সবাই মিলে অভ্যুত্থানের পরবর্তীতে বলা হয়েছিল মানে আপনার একটা সবাই মিলে একটা ইউনিটি গভর্নমেন্ট, সেটা যেহেতু হয় নাই তখন বলছে আপনারা সরকার গঠন করেন, বাট সবার দ্বারাই ভেটেড গভর্নমেন্ট হয়েছে এটা সবাই। এখানে বিএনপি কোনোদিন বলে নাই যে আমার গভর্নমেন্ট না, কারণ সবাই আমরা সাপোর্ট দিতেছি, বাট গভর্নমেন্টের কাছে যেটা প্রত্যাশা ছিল জনগণের, যে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা চেঞ্জ মানুষের আশা প্রত্যাশা করবে, যেমন সেফটি সিকিউরিটি দিতে কেন ব্যর্থ হইলো, কেন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাবে, এটার কাজটা কি? তারা তো কোনো দলীয় সিন্ডিকেটের আন্ডারে না, ধরলাম কোনো একটা XY জল ক্ষমতা আছে, তাহলে তাদের মন্ত্রী তো অবশ্যই কোনো একটা সিন্ডিকেটের সাথে জড়িত, গালি দিতে পারতাম তোমার দলের লোক তোমার ক্ষমতায়, কিন্তু এই গভর্নমেন্টটা তো কোনো দলের না, সর্বদলীয় একটা অভ্যুত্থানের পরবর্তী। সুতরাং সেই জায়গা থেকে আমি ডেফিনেটলি হতাশ হচ্ছে বলবো, যেটা আমরা আসলে প্রত্যাশা করিনি যে এইরকম আচরণ করবে, যে একটা মানুষের বিপ্লবী ক্যারেক্টার না হলে মিনিমাম ক্যারেক্টার থাকা উচিত, যে রাষ্ট্রে রেডিক্যাল চেঞ্জ, মানুষের নিরাপত্তা থাকবে সবার আগে। তো সেটা যদি ব্যর্থ হয়, আমার মনে হয় দে শুড রিজাইন ইমিডিয়েটলি। তাহলে তাদের কাজটা কি আসলে? কারণ তারা তো কোনো এখানে কোনো সুবিধার জন্য আসে না, রাইট? একটা এন্ট্রি মুভমেন্ট আসছে, একটা ফেজে আসছে, তাদের বাংলাদেশে মানে একটা মডেল হওয়ার কথা ছিল। খাদ্যদ্রব্য দাম যে হোয়াট এভার ইট ইজ, এটার ব্যাপারে উই হ্যাভ টু বি ক্রিটিক্যাল। মানে আমরা গভর্নমেন্টের আমার দল ক্ষমতা গেছে এরকম না, এবং আমাদের তো আমরা এই জন্য দলে যদি ক্ষমতা দিতাম, নাহিদ ইসলাম তো আসতো না, এত সুবিধা মন্ত্রী পরিষদ না নিয়েছে, চলে আসলো জনতার কাছে। এখন রাজনীতি হলো মেইন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের কাছে আমরা এগুলো খুব ক্রিটিক্যাল, আমরা এই বিষয়গুলোতে। ব্যারিস্টার মিহিরুদ্দিন, আপনার কাছে একই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে সরকারের একাধিক উপদেষ্টা এই পার্টিটি এনসিপি গঠিত হওয়ার আগে এবং হওয়ার পরেও কিন্তু তারা বলছেন যে এই দলটি কিংস পার্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের এরকম একটি দৃঢ় বক্তব্য তারা দিচ্ছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক। কতটা আস্থা রাখছে বিএনপি? আস্থা রাখছে, আমরা বিশ্বাস করতে চাই যে কোনো রাজনৈতিক দল এভাবে প্যাট্রোনাইজ না হোক। তবে আমি এই টকশো শেষে আপনাকে একটি পরিপত্র দিব পিরোজপুর ডিসি অফিসে, আমি এটা দেখেছি। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে। আমি এটার একটু রেসপন্ড করব। হ্যাঁ, তো এই ধরনের সামাজিক মাধ্যমে যখন এগুলো আসে, তো মনে হয় কি যে এটা একটা অর্গানাইজড বাই দ্য স্টেট, উইচ ইজ নট আ গুড থিং, নট ফর অনলি এনসিপি। এটা বাংলাদেশের জন্যই ইটস আ ব্যাড এক্সাম্পল হবে, ব্যাড থিং। কারণ তখন হবে কি যে মানুষ আর কারো উপরই আস্থা রাখবে না, একটা জায়গায় তো আমাদের আস্থা থাকতে হবে। অ্যাটলিস্ট বাংলাদেশি, উনি যেটা বলছেন, আমি আবারও বলি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু এই বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা কিন্তু উনি করেছেন বাংলাদেশি পলিটিক্সে, এবং আমাদের পলিটিক্সটাই কিন্তু বাংলাদেশি ন্যাশনালিজম নিয়ে। ওনারা আরেকটা ফোর্স অ্যাড হচ্ছে এটাতে, অ্যান্ড উই ওয়েলকাম দেম।
বাট এই ধরনের যখন একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জিনিস সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে, এই ব্যাপারে ডিসির অফিসেও একটা স্টেটমেন্ট ইস্যু করা উচিত ছিল। এই পত্রটা ফাঁস হয়েছে অলমোস্ট 60 আওয়ার্সের মতো হয়ে গেছে। এটা এমন না যে কারো চোখে পড়েনি, এটা কিন্তু ওয়াইডলি অন সোশ্যাল মিডিয়া। তো এই যখন লেখা হয় যে এই কমিটির একদিনের জন্য 29 তারিখের ডেটের একটা চিঠি ইস্যু হয় যে 5টি ঢাকা গমনের জন্য 5টি পরিবহন অধিবাচন করা হলো এনসিপির জন্য, তাহলে তো এই প্রশ্নটা স্বাভাবিকত একটা কনফিউশন তো রেইজ করেই যে হচ্ছে কিনা। আমি আশা করব এটা হচ্ছে না এবং এটা অসত্য। বাট গভর্নমেন্টের পক্ষ থেকে আরও কিছু বক্তব্য, যেমন হয়তো আদর করে বলে ফেলছে যে ও প্রধানমন্ত্রী হবে, এখন প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা বাক্য খুব সেন্সিটিভ টাইম দিয়ে যাচ্ছে বাংলাদেশ। উই শুড অল বি ভেরি কেয়ারফুল যে আমরা কি বলছি। আপনি এখন বললেন সরকার কাদের, সরকার ওদের হবে কেন? আন্দোলন তো রিক্সাওয়ালা থেকে নিয়ে ছাত্র থেকে নিয়ে আমার ছেলে লেভেল পরে সেও করেছে, তাহলে এটা কারা একক কিছু না, এরা এটা কনসার্টেড এফোর্ট। সব বাংলাদেশিরা যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে, তারা এটা করেছে। এখন এই সরকারকে আমরা গতকাল অধিবেশনেও বললাম, উনি যেটা স্পট করলো দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা যাচ্ছে না, দরকার আমরা আরও সহায়তা করবো কিভাবে তারা এটা করতে পারে। এটা আমাদের সবার নির্বাচিত সরকার, এবং সরকার যদি মনে করে তারা এগুলো করতে পারছে না, তাহলে ইমিডিয়েটলি তারা নেক্সট স্টেপ কি নেবে এটা চিন্তা করা উচিত। নির্বাচন অথবা পদত্যাগ তাদের ইচ্ছা। ডক্টর আতিক, আপনি বলছিলেন যে আপনি ব্যারিস্টার মীর হেলালুদ্দিনের কথার একটি উত্তর দেবেন। জি, ভেরি ইন্টারেস্টিং। উনি একটা জিনিস বলেছেন, কনক সার্ভার উনি সর্বপ্রথম এটাকে নিয়ে এসেছেন। আমি ইমিডিয়েটলি পাওয়ার সাথে সাথে আই সেন্ট টু আমার পার্টি যে ফরমেশনের পরপর ইমিডিয়েট যে আমাদের একটা কনভেনার সার্কেল আছে, এবং আমি তাকে পাঠিয়ে বললাম যে হোয়াট ইজ দিস। তো আমাদের তো এটা কোনো পলিসিগত কোনো সিদ্ধান্ত না, তাহলে কে নিয়েছে তার এই বিষয়টা ইমিডিয়েট খোঁজ করা হোক এবং এটাকে রিপেয়ার করা হোক। এবং আমরা সাথে সাথে কোনোভাবেই, এবং হোপফুলি এটার একটা স্টেটমেন্টও চলে আসবে, কারণ আমরা এই জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই যে গভর্নমেন্টের কোনো রিসোর্স, ইভেন আমরা যখন এর আগেও যখন অভ্যুত্থানের পর আমরা বিভিন্ন জেলা যাইতাম, ডিসিরা যাইতো, ডাকতো, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রশাসনটা এমনভাবে নষ্ট করা হয়েছে, তারা চায় যে মনে হয় যাদেরকে গভর্নমেন্ট থাকে তাদের সাথে একটু লিয়েজু করলে মনে হয় আমার পজিশনটা আপলিফটেড হয়। তো সেই জায়গা থেকে আমরা সবসময় সরকারি বুঝলে ইভেন আমরা বলতাম নো, আপনাদের এখানে চা খাইতে আমরা রাজি না। তো সেই জায়গা থেকে আমরা যদি কোনো জায়গায় এরকম হয়ে থাকে, এবং ভুল হলে ভুল স্বীকার করতে হবে আমাদের, এই বিষয়গুলো আমরা যেন চালু করি। আমাদের আরো একটি প্রশ্নের উত্তর নিতে হবে, খুব সংক্ষেপে যদি একটু বলেন যে এই জুলাই আগস্ট পরবর্তী এই সরকার যে গঠিত হলো, ছাত্রদের ছিল সংস্কারের দাবি, একটি অংশ থেকে স্থানীয় নির্বাচনের দাবি করা হচ্ছে, আরেক পক্ষ জাতীয় নির্বাচনের দাবি করছে, সব মিলে আসলে এনসিপি কি ভাবছে, খুব সংক্ষেপে যদি উত্তর দেন। এনসিপি তো যেহেতু আমাদের কেবল ফরমেশন হলো, যেটা আপনার আগের অবস্থান থেকে বলি সেটা এক ধরনের কথা। এনসিপি যেহেতু ফরমেশন, আমাদের কমিটি এখন এক্সটেন্ড হচ্ছে, এই বিষয়গুলো পলিসি নিয়ে এখনও যেহেতু কথা হয়নি আসলে আমরা কোনটাতে সাপোর্ট করবো অ্যাজ এ পার্টি হিসেবে। বাট যদি অ্যাজ এ নাগরিক হিসেবে যদি বলেন, যে আমার মনে হয় যে একটু ট্রায়াল কেস করে দেখা দরকার আসলে আমাদের যে অবস্থা, ভঙ্গুর অবস্থা, নির্বাচন ব্যবস্থা, সিস্টেম, এবং আপনারা যে বলেন নিরাপত্তা, হোয়াট এভার ইট ইজ, অল ইনস্টিটিউশন ফাংশন করে কিনা। আমার মনে হয় যদি একটু লোকাল গভর্নমেন্ট একটু প্র্যাকটিস করে দেখা আসতো, তাহলে আমার মনে হয় এটা আর ফাইনাল গভর্নমেন্টের জন্য আমাদের ইলেকশনের জন্য ভালো হতো। বাট আমি ইলেকশনের পক্ষেই, এবং সেই ইলেকশনটা মিনিমাম যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, সেগুলো যেন থাকে, না হলে যেন মানুষ এমন একটা ইলেকশন হলো আসলে রিগড হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না, আবার কিছু প্রো আওয়ামী লীগ লোক চলে আসলো আর কি। তো সেই জিনিসটাও একটু খেয়াল রাখা জরুরি, যেন সিস্টেমটা ঠিক করার একটা থাকতে হবে আর কি। জি, ব্যারিস্টার মীর হেলালুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন, আজই বলেছেন এই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন তিনি, অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্নির্ধারণের দিকে যে গণতান্ত্রিক দলগুলো, রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে নতুন করে বসার কথাও তিনি বলেছেন। পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠছে কিনা? না, পরিস্থিতি জটিল হচ্ছে না। অলরেডি নির্বাচনের একটি ব্রড রোডম্যাপ সরকার দিয়েছে, এবং আমি বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে সরকার দেশের স্বার্থেই একটা কনক্রিট রোডম্যাপ দিবে। কারণ এখানে লুকাচুরিত কিছু নাই, নির্বাচন দিবে কোন সময় কি হবে এটা বলতে তো খুব একটা সমস্যা না। আমাদের বর্ধিত সভা তো গত পরশুই শেষ হলো, এবং ওখানে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন যে উনি আস্থা রাখেন, উনি সরকারের উপর আস্থা রাখেন, এবং উনি চান যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা এই রোডম্যাপটা ঘোষণা করবে, যাতে যে কোনো ধরনের কনফিউশন, যারা পতিত স্বৈরাচার তাদের ক্রিয়েটেড কোনো কনফিউশন যেন আমাদের মধ্যে, যারা আমরা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছি, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, এবং সরকারের পজিশনকে নাজুক করতে না পারে। তো আমি মনে করি যে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না, সরকার রাইট টাইমেই
সময় মতোই ওনারা রোডম্যাপটা ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিংলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশনস এই 2025-এ হবে বলে আমি বিশ্বাস করি। জি, ব্যারিস্টার মীর হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম নতুন রাজনৈতিক দল ও কিছু প্রশ্ন এই বিষয়ে। দর্শক, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য এসেছে, এর মাধ্যমে বিলোপ ঘটেছে ফ্যাসিবাদী ব্যবস্থার, এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন এই রাজনৈতিক দল, জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে অন্যান্য রাজনৈতিক দল, সকলের যে ঐক্যবদ্ধ প্রয়াস একটি সুন্দর আগামী গড়ে উঠুক বাংলাদেশকে নিয়ে, সেই শুভকামনা জানিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।